This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। যদুবাবুর বাজারে গেছেন কখনো? ভবানীপুরে জমজমাট যদুবাবুর বাজারে এখন ছমছমে ভয়। ফুটপাতে ঘুরছে পান্তভূতের জ্যান্ত ছানারা। উপলক্ষ একটা চাই, এক্ষেত্রে উপলক্ষ কার্তিক পুজো। বাংলা রাজনীতির কালারফুল বয় মদন মিত্র তো আছেনই, ভবানীপুরের পুজো বলে কথা। কার্তিক পুজোর থিম ভূতের দেশ। প্যান্ডেলের আশপাশে ভূতেদের ডেরা, আর ভূত দেখার জন্য আছে ও লাভলি এক্সপ্রেস। ভূতেরা ভোটে লড়লে কি হতে পারে সেই আইডিয়াও ভাসিয়ে দিলেন মদন মিত্র। যত দিন যাচ্ছে না, এই হ্যালোইন করে ভূত কিন্তু খুব পপুলার হয়ে যাচ্ছে, এবং সিনেমাতেও দেখা যাচ্ছে ভূতের সিনেমা হলেই, রেস্টুরেন্টে ভূতের রাজা বর দিলেই প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলছে। এমনকি ভূতেরা যদি ইলেকশনেও দাঁড়ায়, তারাও আধার কার্ড পেয়ে দাঁড়িয়ে যেতে পারে। বাচ্চাদের একা আসবেন না, গার্জেনকে সঙ্গে রাখতে বলছি, কারণ যখন ওই হা হা করে অট্টহাসি আর জ্যান্ত ভূতগুলো বাচ্চাদের ছোবার চেষ্টা করবে, তখন বাচ্চারা যে ও করে চিৎকার করবে, সেই সময় এই ছোট্ট ট্রেন এত লোড নিতে পারবে না। এটা একটা অস্বাভাবিক। পুজোয় যারা আনন্দ করতে পারেননি, মন খুলে আনন্দ করুন। ভবানীপুর যোগুবাজারে এসে গেছে ও লাভলি এক্সপ্রেস, এবং 3টে স্টেশন, ভবানীপুর সুতানুটি থেকে বেগুন কোদর, সেই বেগুন কোদর ভুতুড়ে স্টেশন। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। কার্তিক পুজো কবে? শনিবার। কিন্তু আগে থেকেই জমে উঠেছে পুজো। নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলার রীতিও অনেক জায়গায় চলে। বৈদ্যবাটির কাউন্সিলর যা করলেন, জাস্ট লাজবাব ও লাভলি। এমন দৃশ্য কোথাও কেউ কখনো দেখেনি, শোনেনও নি। বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়েছে শ্যামল মাইতির বাড়িতে, সৌজন্যে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল পরিবার। মানে তৃণমূল পরিবার পুরসভার অনুমোদিত কার্তিক ফেলছে। সোশ্যাল মিডিয়ায় বীর দর্পে তা পোস্ট করেছেন বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। শুধু কার্তিক মূর্তি ফেলেননি, সঙ্গে কার্তিক ঠাকুরের নামে একটা চিঠিও জুড়ে দেওয়া হয়েছে। সেটা আবার কাউন্সিলরের প্যাডে লেখা। নিচে সরকারি স্ট্যাম্প দিয়ে কাউন্সিলর লিখেছেন, সব কিছুর উদ্যোগে পৌশালী আন্টি, পুরসভা অনুমোদিত। তাতে মহাবিড়ম্বনায় পড়েছেন পুরপ্রধান আর স্থানীয় তৃণমূল নেতারা। আমি দেখেছি তুমি লিখেছো পৌরসভা অনুমোদিত, তুমি লিখেছো। আরে যাই পোস্ট করো, এটা লেখা যায় নাকি? পৌরসভার প্যাডে এইগুলো লেখা যায়? এখনকার কথা বলছি না, আমি বলছি এইটা তো করা যায় না। এবার তো স্ক্রিনশট মেরে রিপোর্টারের হাতে দিয়ে দিয়েছে, সেইটা আমায় দেখতে হচ্ছে, আমায় প্রশ্ন করছে এসে রিপোর্টার। হ্যাঁ, তো এইগুলো করা যায় না, এইগুলো করবে, একটু ভেবেচিন্তে করো। তুমি একটা দুবারের কাউন্সিলর হয়ে গেছো। কাউন্সিলরের প্যাডে লেখা চিঠিতে কার্তিক প্রতিমা আনার খরচ বাবদ 2000 টাকা মেটাতেও বলা হয়েছে। তৃণমূল সব কিছু পারে, এমন জায়গায় পশ্চিমবাংলায় রাজনীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছেন, নিজের দলে টেনে নিয়েছেন। কাউন্সিলর মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে, মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে 2400 টাকা দাও। ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে? যার সাথে হয়েছে বা যার সাথে করেছে, তারা একদম নিজেদের ছেলে, নিজেদের কলেজে, তার সাথে ইয়ার্কি করেই বলেছে। কিন্তু যাই হোক, এটা একটা পৌরসভার প্যাডের পাতায় বা কাউন্সিলরের প্যাডের পাতাটা উচিত হয়।
আমি তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলর প্যাডে লিখেছে। এমনিতে পুরসভার কত কাজ বলুন, জঞ্জাল সাফাই, রাস্তা দেখাশোনা, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আরো কত কি। এখন থেকে কি কার্তিক ফেলাও পুরসভার অনুমোদিত কাজ হবে নাকি? কি ভুতুড়ে ব্যাপার বলুন কার্তিক পুজো ঘিরে। আরে ভূত তো বহু জায়গায় আছে। ওই যে শুরুতে দেখিয়েছিলাম ট্যাবে ভূতের হাত, আর আবাসে ভূতের বাস, সেসব দেখাবো। আবাসের মজার মজার গল্প আপনাদের শোনাবো, কিন্তু তার আগে কলকাতায় শুট আউট, সে খবর না দিলেই নয়। কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি। কাউন্সিলর সুশান্ত ঘোষ বসেছিলেন নিজের এলাকায়, তাকে লক্ষ্য করে গুলি চালায় কেউ বা কারা। ফসকে গিয়ে সুশান্ত ঘোষ সুরক্ষিত আছেন বলি খবর, কিন্তু কি হয়েছে বলবে সায়ন্ত, আমার সহকর্মী সায়ন্ত। দেখো, আজকে সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা 12 নম্বর বোর্ডের চেয়ারম্যান, তিনি যখন নিজের বাড়ির সামনে বসেছিলেন রাজডাঙ্গা রোডে, সেখানে আচমকায় দুজন দুষ্কৃতী আসে এবং তার বুকের ওপর এসে বন্দুক ঠেকায় এবং বন্দুকে যখন ট্রিগার টেপে তখন সেই ট্রিগারটা লক হয়ে যায়, আরেকবার টেপে তখন লক হয়ে যায়। এরপর সুশান্ত ঘোষের নিজে ওই দুষ্কৃতী হাতে থাবড়া মারতেই বন্দুকটা পড়ে যায় এবং তখনই গুলি বেরিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর যখন স্থানীয় বাসিন্দারা ছুটে আসে তখন এই দুষ্কৃতী পালানোর চেষ্টা করে, তখন বন্দুকটাকে নেবার যখন সে চেষ্টা করছিল তখনই বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। বাকি যে দুষ্কৃতী ছিল, যে বাইক নিয়ে এসেছিল, যার বাইকে চেপে এসেছিল, সেই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু পেছনে যে বন্দুক ঠেকিয়েছিল তাকে ধরে ফেলে স্থানীয় জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। যে এসেছে সে কি খুব অপটু? দেখো, অপটু কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ ট্রিগারটা লক হয়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং ট্রিগারটা দুবারই চেষ্টা করেছিল। ধরে ফেলা হয়েছে, সে কি বলছে কে পাঠিয়েছিল তাকে? দেখো, এত মধ্যে পুলিশ তাকে কসবা থানায় নিয়ে গিয়েছে, কে পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা এখনো তদন্ত সাপেক্ষ। তবে এটা মনে করা হচ্ছে কোথাও যে সম্প্রতি যে হালদুতে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছে তৃণমূলের মধ্যে, যে কসবায় বারবার করে ঘটনা ঘটছে, সেই ঘটনারই অন্য রূপ। এবং এই সুশান্ত ঘোষ যে ঘটনা ঘটলো তার বাড়ির সামনে, তাতে তার প্রাণহানি হতে পারত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদি কোনো সন্দেহ নেই এটা মানে মারাত্মক ঘটনা, কিন্তু কাউন্সিলরের সঙ্গে কোনো কথা হয়েছে? তিনি কাউকে সাসপেক্ট করছেন? একদমই, আমার সঙ্গে 108 নম্বর তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের কথা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন যে দুষ্কৃতীরা এই এলাকায় রেকি করে গিয়েছিল, সে প্রতিদিন ওখানে বসে থাকেন, আর তারপরেই তার যে এই ঘটনা, সে দুষ্কৃতীরা যে সে গুলি চালাবে গোটা বিষয়টা যে পরিকল্পনা কি হয়েছে। তবে কে চালিয়েছে না চালিয়েছে এখনো সে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছে না। তবে এই ঘটনার পেছনে কারো না কারো হাত রয়েছে এবং সেটা কার হাত সেটাও তিনি পরিষ্কার করেননি, তবে কারোর হাত রয়েছে বলে তিনি নির্দিষ্ট করে জানিয়েছেন। আমরা এর আগেও দেখেছি গীতাঞ্জলি স্টেডিয়ামেও সেই ভয়ঙ্কর ধুন্ধুমার হয়েছিল কাউন্সিলর মারামারিতে, মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। এমনকি অভিষেক ব্যানার্জিকে নির্দেশ পাঠাতে হয়েছিল পরিস্থিতি যাতে শান্ত হয়। তো এটা কি সেরকমই কোনো অন্তর্কলহের জের? একদমই। দেখো, কসবা 107, 108 এই যে এলাকা দুটো, মানে কসবা মূলত রাজডাঙ্গা আনন্দপুর এই এলাকাটা, এই এলাকাতে কিন্তু বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এবং স্বাভাবিকভাবে বলা চলে যে আজকে যে সুশান্ত ঘোষের ওপর যে হামলার ঘটনা ঘটলো সেটাও কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত মাফিক এবং এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেরই একটি ফসল এবং পরে আবার তোমার থেকে আপডেট নিচ্ছি। দেখুন, ঘটনাটা ভয়ঙ্কর। এই কলকাতায় কাউন্সিলরের নিজের বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি চললো। যদি এরপর আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা প্রশ্ন করে তাহলে কি বিচ্ছিন্ন ঘটনা বলবেন শাসক নেতারা, মুখপাত্ররা? আমরা জানি না। তবে সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা কথা বলতে পারিনি। আমরা চেষ্টা চালাচ্ছি। এর পিছনে তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ, সে তো সময় বলবে, কিন্তু বিষয়টা গুরুতর। তবে যিনি মারতে এসেছিলেন সুশান্ত ঘোষকে, তিনি বন্দুক চালানোর আগেই লক হয়ে যায়, এমন ঘটনাও বিরল। ভূতের কথা বলছিলাম না, এবার চলুন না আবাসে কয়েকটা ভূতের গল্প শোনাই আপনাদের। রাজ্যের গ্রামাঞ্চলে তো ঝড় বইছে, কারণ আবাস যোজনার সার্ভে চলছে, তালিকা বানানো হচ্ছে, কেন্দ্র টাকা আটকে রাখায় রাজ্য সরকারই আবাসের কাজে টাকা ঢালছে, কিন্তু ছবি সেই এক। কেন্দ্রের আবাসের টাকা নিয়ে যা ছিল, রাজ্যের আবাসের টাকাতেও তাই। ভুরি ভুরি অভিযোগ। বন্যার জলে ডুবে গেছে ঘর, এইরকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি। আবেদন বহুবার করেছি অঞ্চলে, আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে, আমরা বহু কষ্টতে আছি। দরখাস্ত আগেও দিয়েছি, আমার মনে পড়ছে যে আমি দিয়েছি, অনেক দিন আগে দিয়েছি। এই বাড়ির ফটোও তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি না। আমি গরিব মানুষ, আমার কেউ কথা নিচ্ছে না,
যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছে। তো সব শুনতে পাচ্ছে তাদের পাকার ঘর আছে তারা পাচ্ছে। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি, বহু কষ্টতে আছে। কেউ বলছেন ঘুষ দিতে পারিনি, কেউ বলছেন কপালের দোষ, তাই আবাসের ঘর পাওয়া যাচ্ছে না। কপাল 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 যে এমন পথে বসাবে সেটা ভাবতে পেরেছিলেন জলধর মান্না? কে তিনি দেখুন, কেন বলছি তার কথা সেটাও দেখুন। কোলাঘাটের দেউলিয়া বাজার থেকে খন্নাডিহি যাওয়ার পিচ রাস্তার ধারে পুলসিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রাম, সেখানেই জলধর মান্নার বাড়ি। এই যে বাড়িটা দেখছেন, এর পিছনেই পাকা বাড়ি, সামনে ছোট্ট একটা মাটির ঘর, সেখানে কেউ থাকে না, তালা বন্ধ থাকে, কিন্তু ওই ঘরই আবাসের টাকা পাওয়ার দরজা খুলে দিয়েছিল। শেষ রক্ষা হলো কই? বিডিওকে নিয়ে জেলা শাসক সুপার চেকিং এ গিয়ে ফন্দিটা ধরে ফেললেন। ব্যাস, আবাস প্লাসের লিস্ট থেকে কাটা গেল জলধর মান্নার নাম। 2018 সালে সার্ভে হয়েছিল, সে সময় তৎকালীন আমার মাটির বাড়িই ছিল। আজকে আমরা 2 বছর থেকে 1.5 বছর আগে আমরা 2 ভাইয়ে ইনকাম করে ধার দেনা করে আমরা পাকা বাড়িটা করেছি। সেই নামেই সার্ভে হতে হতে, সেই বাবার নামেই সার্ভে হতে হতে বাড়িটা আসে, সেটা আমরা জানিনি। আমরা এতদিন বাড়িটা পাইনি। আমাদের শত্রু, আমাদের যে মেম্বার ছিলেন উনি উপপ্রধান বা হচ্ছে যে বর্তমান আবার উপপ্রধান হয়েছে, আগে প্রধান ছিলেন, উনি আমাদের শত্রু, পারিবারিক শত্রুর জন্য আমার দিকে বাড়িটা দেননি। টাকা পয়সাও চাইছিল, আমরা সেটা সেই সময় দিতে পারিনি, বলছিল 50,000 টাকা। কেঁচো খুঁড়তে গেলেই কেউটে বেরোয়। জলধরের ছেলেরা বলছেন উপপ্রধান নাকি টাকা চেয়েছিলেন 50,000। শুনেই উপপ্রধান বলে দিলেন মিথ্যে কথা। 50,000 টাকা কে চেয়েছে? আপনি চেয়েছিলেন। আমি চেয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা। কি মনে করছে আপনার বিরুদ্ধে কি তাহলে মিথ্যে অভিযোগ? আমি জানি না, ও তো আমার পাড়ার ছেলে এবং সম্পর্কে আমার ভাইপো হয়। জানি না কি কারণে, কি এটা অন্যভাবে তো দলগতভাবে কিছু চক্রান্তে পড়ে গেছে, এটা হতে পারে। জলধর কাজটা কি করেছেন বুঝতে পেরেছেন তো? জলধরের ওই যে পাকা বাড়ির ছবিটা দেখাচ্ছিলাম, ওই পাকা বাড়িটা জলধর মান্নার নামে, কিন্তু তারা আবাসের টাকা চাই, ঘর চাই, তাই নিজের গাঁটের কড়ি খরচ করে সামনে ছোট্ট মাটির কুড়ে ঘর বানিয়েছেন। কেন? ওই যে সার্ভে হওয়ার সময় দেখানো যাবে জলধর মান্না থাকেন ওই কুড়ে ঘরে, তাই তার আবাসের বাড়ি চাই। সেখানেই ভেস্তে গেল প্ল্যান, আর এই কুড়ে ঘর বানানোর টাকাও জ্বলে গেল, আবাসের টাকাও হাতে এলো না। এমন রসালো একটা ইস্যু পেয়ে রাজনীতির টক্কর জমবে না তা তো হতে পারে না। দেখুন বিজেপি নেতা দেবব্রত পটনায়ক আর তৃণমূল নেতা অসীম মাঝির টক্কর। দেখুন, এটা পুলসিটা অঞ্চলের কুমারহাট গ্রামের শুধু একটা ঘটনা নয়। আপনি যদি এরকম ঘটনা দেখেন সারা বাংলা জুড়েই ঘটছে। কারণ যদি দেখেন, এই দলের নেত্রী, তিনি সবথেকে বড় এই পশ্চিমবঙ্গের চোর, কিন্তু তিনি কি মুখোশ ধরে রেখেছেন না একটি টালির চালের বাড়ি। তার আরেক ভাইপো, তিনি হচ্ছে একদম কালীঘাটের বুকে চলমান সিঁড়িযুক্ত ঘরে থাকে। তো এখানেও সেই রকম এই তৃণমূলের কালচারটা এই নেত্রীকে দেখেই। যে বিরোধীদের অভিযোগ চিরকালের, যে পাকা বাড়ি না থাকলে তৃণমূলের নেতারা নাকি টাকা নিয়ে বাড়ি করে দেয়, কিন্তু আপনারাই দেখতে পেলেন তার প্রকৃষ্ট উদাহরণ, যে পাকা বাড়ি থাকলে আর মাটির বাড়িকে দেখিয়ে দলের নেতাদের টাকা দিয়ে বাড়ি পাওয়া যায় না। প্রকৃত সরকারের টাকাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই যে তৃণমূল নেতা নেতৃত্বের দায়িত্ব, এটা প্রমাণিত হলো। এই গল্প আমাদের চেনা, এবার এক অচেনা গল্প বলি। মাটির বাড়িতে থাকেন, তবু আবাসের টাকা ফিরিয়ে দিলেন। সত্যিকারের জেনুইন মাটির বাড়িতে থাকেন, তবু আবাসের টাকা ফিরিয়ে দিলেন প্রাক্তন উপপ্রধান, বর্তমানে বুথ সভাপতি। আবাস যোজনার ঘর কার্যত পাঁশকুড়া 1 ব্লকের নস্করদিঘি গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ও বর্তমানে নস্করদিঘি এলাকার বুথ সভাপতি তিনি ফিরিয়ে দিলেন। আমি বাড়ি ফিরিয়ে দিচ্ছি, যদিও আমি মাটির বাড়িতে আছি, বসবাস করছি। আমার ছেলে ঘর শুরু করেছে, আগামী দিনে হয়তো কমপ্লিট হবে। তো আর 5 জন গরিব মানুষ যারা আমার থেকে, যারা একদম
নিরীহ তারা পাক, এবং আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস করি। তো আমি চাইনি আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক, বিরোধীরা আঙুল তুলে কথা বলুক। উনি যেই সময় উপপ্রধান ছিলেন ভালোই কাটমানি খেয়েছেন, এখন বেশি খেতে গেলে বদহজম হবে, সেই জন্য ভয়ে উনি সেই জন্য দরখাস্ত করেছেন যাতে না ওনার বাড়িটা হয়। বিরোধীরা যেমন বিষয়টাকে কটাক্ষ করতে ছাড়েনি, তেমনি শাসক দল সুনাম করেছে এই প্রাক্তন উপপ্রধানের। সত্যি ওনাকে ধন্যবাদ জানাই আমরা, যে উনি বাড়ি ফিরিয়ে দিয়েছেন। আমিও ওনাকে বলেছিলাম যে আবাস যোজনার লিস্টের নাম আছে, মাটির ঘরে থাকেন, আপনার ঘরের প্রয়োজন আছে, আপনি ঘরটা নিন। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গের 11 লক্ষ মানুষকে দিচ্ছেন। বারবার বলা সত্ত্বেও উনি কিন্তু লিখিতভাবে ওনার ঘরটার যাতে না দেওয়া হয় তার জন্য উনি বিডিও সাহেবের কাছে আবেদন করেছেন। এই সিদ্ধান্তকে আমরা দলগতভাবে কুর্নিশ জানাই। ঘর ফিরিয়ে দিচ্ছেন ওই টিএমসি নেতা কি দৈত্যকুলের প্রহ্লাদ? তবে টিএমসি তো টিএমসিতেই আছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কোট আনকোট বিচ্ছিন্ন ঘটনা। দুর্নীতির সঙ্গেই ঘর টিএমসির বলে বিরোধীরা। চোপড়ায় শাসকের ঘরে কোন্দল বেঁধে গেল। অশান্তির কেন্দ্রে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত। বিধায়ক বনাম জেলা সভাপতির গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে সরব। কোন্দলের কারণ সেই দুর্নীতি। পঞ্চায়েত বোর্ডের প্রধানের অপসারণ চেয়ে বিডিওর কাছে দরবার করে জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর লোকজন। উল্টো দিকে মানে যারা পঞ্চায়েত চালাচ্ছে তারা বিধায়ক হামিদুল রহমান অনুগামী বলেই পরিচিত। গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগম বলছেন হুমকির জেরে তিনি পঞ্চায়েতে যেতেই পারেন না। আমাকে 9 মাস ধরে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না। আবার দেখলাম যে কালকে ওরা বিডিও অফিসে ডেভিশন দিচ্ছে যে আমি নাকি পঞ্চায়েত যাই না। আর পঞ্চায়েতে আমি গেলে আমার প্রাণে মারার হুমকি দিয়ে আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করাচ্ছে। দলকে জানিয়েছি আমি। কোনো সুরাহা হয়নি? হ্যাঁ, দেখছে সেটা দল, আমরা উচ্চ আদালতে বিচার করে দেখছে সেটা। পঞ্চায়েত সদস্য শরীফুল রহমানও অভিযোগ করছেন নুরি বেগমকে সরাতে চাপ তৈরি হচ্ছে। সত্তার আমাদের সুজালির অঞ্চল প্রেসিডেন্ট যে এখন আছে, আমার বাড়িতে গিয়েছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে, সই করে দিতে হবে। তো আমি ওনাকে প্রশ্ন করছি যে কিসের সই করে দিতে হবে? বলছে নুরি বেগমকে সরানোর জন্য। আমাদের ধমকি দিচ্ছে, আমরা ধমকিতে চলবো না। আব্দুল সাত্তারকে এই মুহূর্তে যেন উনাকে সাসপেন্ড করা হোক। তবে আব্দুল সাত্তারের মুখে খাটমানির গল্প। ওই মেম্বার সদস্যগুলা যদি বলে, কারণ যে সুজালি গত 15 বছর ধরে যা শোষণ হয়েছে, আর ওরা 3 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে, সেই পয়সাটা সে তুলতে পারছে না, কাটমানি করতে পারছে না, সেই জন্য সেই অভিযোগটা তো করবেই। দেখলেন সর্বত্র কাটমানি, এখানেও তৃণমূলের গোষ্ঠীবাজি। আচ্ছা, তৃণমূল এটাকে বিচ্ছিন্ন বলবে? ভীষণ জানতে চায় ঠোঁটকাটা। আবার জানতে চান ওই শিক্ষকরাও যাদের নামে থানায় গিয়ে এফআইআর করা হচ্ছে ট্যাবের টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে বলে। তারা বলছেন আমরা কি বলির পাঁঠা? কেন করা হচ্ছে বলির পাঁঠা? ট্যাব কেলেঙ্কারিতে একাধিক স্কুলের প্রধান শিক্ষকের নাম জড়িয়েছে, থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এবার প্রকাশ্যে মুখ খুলছেন প্রধান শিক্ষকরা, বলছেন ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সামাজিক সম্মানহানি হচ্ছে। অসন্তোষের যথেষ্ট কারণ আছে। শিক্ষা দপ্তর নিজে তদন্ত না করে কেন আগেভাগে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করাচ্ছে? ভাবমূর্তির কথা বলছেন শিক্ষকরা। আমরা তো এখানে কিছু করিনি, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট আপলোড করেছি। সরকারিভাবে যদি আমাদের চেপে দেওয়া হয়, সব কিছুতে আতঙ্ক, কাজ করতে গিয়ে সত্যিই যদি ভয় পাই, সেক্ষেত্রে তো আমারও একটা বেদনার ব্যাপার, কষ্টের ব্যাপার, আমার একটা নিজস্ব ইমেজেরও ব্যাপার। একবার ভাবুন, এই চাপ নিয়ে কি কেউ, কোনো প্রধান শিক্ষক এই কাজটা করতে রাজি হবেন? শিক্ষকদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে এবার পাল্টা গর্জন করলো বামপন্থী প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন এবিটিএ। দুর্নীতি যে হয়েছে তার তো একটা তদন্ত হতে হবে। যে সমস্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নামে এফআইআর করা হলো উইদাউট ইনিশিয়েটিং এনি এনকোয়ারি ফ্রম দ্য ডিপার্টমেন্ট ইটসেলফ।
তার মানে ডাল মে কুছ কালা হ্যায় দেখছে বামপন্থী শিক্ষক সংগঠন। ডেফিনেটলি যে কোনো হেড অফ দ্য অফিস উইল বি রেসপন্সিবল। কোনো ঘটনা ঘটে, হেড ইজ হেড না, রেসপন্সিবিলিটি কামস চেয়ার, উইথ দ্য চেয়ার কামস দ্য রেসপন্সিবিলিটি, নিতেই হবে সেটা। দেখুন, যে কোনো চাপে পড়লেই ওই কার ওপরে দায়টা চাপানো যাবে তেমন কাউকে খোঁজার চেষ্টা হয় সব ক্ষেত্রে, ট্যাবেও হচ্ছে, এক্ষেত্রে শিক্ষকরা অভিযোগ তো তাই। তবে মারাত্মক অভিযোগ কলকাতা থেকে উঠেছে। একটু আগে আপনাদের বলছিলাম কাউন্সিলর 108 নম্বরের তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ভর সন্ধে। সেই এলাকার ছবি দেখছেন আপনারা, যে গুলি চালিয়েছে তাকে ধরে ফেলেছে অলরেডি এলাকার মানুষ। আপনি গুলি চালিয়েছেন কেন? তুমি গুলি চালালে কেন? আপনি গুলি চালিয়েছেন কেন? এই ছবি প্রথম ঠোঁটকাটাই আপনাদের সামনে আনলো। চলুন, এই মুহূর্তে এলাকায় রয়েছে আমার সহকর্মী কৌস্তব। কৌস্তবের সঙ্গে আমি কথা বলবো। কৌস্তব, সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি এবং ছবিতে যাকে দেখছি সে একেবারে অপরিণত মনে হচ্ছে, যেন নাবালক চেহারা দেখে। কে পাঠালো তাকে? একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু এই অ্যাক্রোপলিসের যে চত্বর, রাজডাঙ্গা যে চত্বর, সেই চত্বর কিন্তু কার্যত উত্তপ্ত এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু একজনকে আটক করেছে। জাস্ট একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যাকে পুলিশ আটক করেছে সে তো নাবালক, মানে দেখে মনে হচ্ছে অপরিণত। কি বলবেন যে এরকম? বলার নেই, আমি এখনো বলার নেই। একটা ঘটনা ঘটেছে, সবাই আছে, আমি দেখছি, পরে আপনাদের বলছি কি হয়েছে না হয়েছে, পরে বলছি। একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে তিনি কথা বলার মতো জায়গায় তিনি নেই। সুন্দর, একটা লাস্ট একটা আপনাকে জিজ্ঞাসা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? না না, এখনও সেরকমভাবে কিছু বলতে পারছি না। সন্দেহর কিছু নেই, এটা প্রফেশনাল লোক আমার যা মনে হচ্ছে। বাচ্চা ছেলে, পুরো নেশাগ্রস্ত অবস্থায়, এবং যে ধরনের অস্ত্র নিয়ে এসছে এটা মানে প্রফেশনাল কেউ, বড় কেউ এর পিছনে আছে। আপনাকেই কেন টার্গেট করা হলো এইভাবে? আপনি না, বলতে পারবো না, বসে আছেন, বলতে পারবো না। সংবাদ মাধ্যমে দুজনও ছিল, তারা আমার সঙ্গে বসে আমরা একসঙ্গে চা খাচ্ছিলাম। আপনি কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের আজ পাচ্ছেন? না না না, এসবের কোনো ব্যাপার এখনও মনে হয় না, আমি দেখছি, পরে আপনাদের বলছি। একটা কোয়েশ্চেন সুন্দরদা, লাস্ট কোয়েশ্চেন, কয়েকদিন আগে হালতুতে একটা কালী পুজোকে সঙ্গে এগুলো জড়াবেন না, এগুলো প্লিজ, এখন এইসব প্রশ্নগুলো তোলার সময় আসেনি। আমি সেরকম হলে নিশ্চয়ই জানাবো। একেবারে দেখো, সুশান্ত ঘোষ তিনি কিন্তু এখনো পর্যন্ত কাউকে সেভাবে কিন্তু সন্দেহ করতে পাচ্ছেন না, কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠছে যে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমরা বুঝতেই পারছি, কিন্তু ঘটনাটা অত্যন্ত গুরুতর। একটু আশপাশের লোকের সঙ্গে কথা বলো, তারা কিভাবে দেখছেন হঠাৎ এই ছেলেটি উদয় হলো কোথা থেকে? একেবারে দেখো, এই এলাকা কিন্তু এখন কার্যত কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পরে, কারণ এলাকার কাউন্সিলর তাকে লক্ষ্য করে গুলি। আমি একটু এলাকার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন, কাউন্সিলরকে লক্ষ্য করে এখানে এরকমভাবে গুলি চালানো হয়েছে? বলার কিছু নেই, পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং আপনারা জানেন যে 108, 107 নম্বর ওয়ার্ড এবং বড় বারো চেয়ারম্যান উনি, এবং যথেষ্ট পপুলার এই অঞ্চলে উনি। এবং আমরাও তো জানতে চাই যে এই ঘটনা কেন ঘটছে, কারণ ওনার উপর ডিপেন্ড করে আমরা রাজনীতি করি এই অঞ্চলে, এবং ওনাকে সামনে রেখেই এতগুলো মানুষ এখানটা রয়েছে। এবং আমরাও জানতে চাই যে এই ঘটনার পিছনে আসলে কারা রয়েছে, এবং আমরা এর জন্য মানে আমরা আমাদের দলের কাছেও বলবো, এবং দাদা তো আমাদের উপরেই রয়েছে, যে এই ঘটনা যদি হয় তাহলে আমরা প্রত্যেকেই এই অঞ্চলে মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। কারণ এভাবে একটা মানুষ যে দিনের পর দিন মানুষের জন্য কাজ করে যায়, মানুষের আশেপাশে সবসময় থাকে, মানুষের সুখ দুঃখে সবসময় যে মানুষটা দাঁড়ায়, সে মানুষটার উপর যদি এরকমভাবে একটা মানে তাকে যদি এরকমভাবে কিছু ক্ষতি করতে চায়, তাহলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। কিন্তু কোথাও গিয়েও আমরা বলবো যে কসবা থানা এবং এই অঞ্চলে যে কি কাউকে সন্দেহ করছে, আমরা কাউকে সন্দেহ করছি না, এবং মানে আমাদের সন্দেহ বলতে যে মানুষটা মানুষের পাশে দাঁড়ায় তাকে কেন এরকমভাবে তার ক্ষতি করতে চাইছে, এই জিনিসটা জানার জন্য প্রত্যেকেই আমরা মানে জানতে চাই এই জিনিসটার পিছনে কে রয়েছে, সত্যি আমরা জানতে চাই। আর এই মুহূর্তে এই পরিস্থিতিতে কে আছে না আছে আমরা কেউই কিছু বলতে পারবো না। এবং আমি আসছি আবার তোমার কাছে, আমার অন্য আরেক সহকর্মী আব্দুল আজিজও এই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আজিজ, তুমি ঠিক কোথায় আছো? একটু আশপাশের লোকের সঙ্গে কথা বলে কোনো ইনফরমেশন পাচ্ছো?
একেবারে পিউদি, আমি একেবারে সুশান্ত ঘোষের ঠিক বাড়ির সামনেটায় দাঁড়িয়ে রয়েছি এবং এটাই সুশান্ত ঘোষের বাড়ির ঠিক সামনেটা। এখানে একটা নিচে ক্যাফেটেরিয়া রয়েছে এবং ওপরে সুশান্ত ঘোষ তিনি থাকেন এবং ঠিক এই যে চেয়ার দেখতে পাচ্ছ পিউদি, এখানেই প্রতিদিন সন্ধ্যাবেলা সুশান্ত ঘোষ তিনি এখানে এসে বসেন। তার যারা অন্যান্য দলীয় কর্মীরা আসেন তারা এখানেই তিনি তাদের সঙ্গে বসে গল্পগুজব করেন এবং এই আশেপাশেরটা এই মোড়টা যদি তোমাকে আমি একটু আমার চিত্র সাংবাদিককে ঘুরে দেখাতে বলি, জনবহুল একটা মোড়, চারিদিকে চায়ের দোকান, কোথাও ক্যাফেটেরিয়া এবং এখানে কিন্তু সন্ধ্যাবেলায় মানুষের সমাগম অত্যন্তভাবে থাকে। সুতরাং সেরকম একটা জায়গা, এই ঘটনায় চারিদিকে মানুষ যেমন বেরিয়ে এসছে তেমনই কিন্তু প্রত্যেকে আতঙ্কে রয়েছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং তারা এখানে এই ঘটনার পর ঠিক কতটা আতঙ্কে রয়েছেন তারা, সেই বিষয়টাও আমি তাদের থেকে জানার চেষ্টা করব। একটু আগেই পিউদি এখানে কয়েকজন মহিলা ছিলেন, তারা যেমনটা বলছিলেন যে এই ঘটনা অত্যন্ত আতঙ্কজনক। তার কারণ এরকম জনবহুল একটা জায়গা, সেই জনবহুল একটা জায়গায় ভর সন্ধ্যাবেলায় এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়, তারা একেবারেই কাম্য করছেন। দাদা, এই ঘটনা যে ঘটেছে, আপনারা তো এখানকার স্থানীয়, দাদা কি ঘটেছে একটু জানতে চাও না? কাউকে পেলে, কেউ যদি দেখেন, কোনো প্রত্যক্ষদর্শী আছে, কি দেখেছেন তারা? সন্ধ্যেবেলা আমাদের দাদা এখানে সবসময় জন্য বসে থাকে, হ্যাঁ সেই হিসেবে বসেছিল। আজকের হঠাৎ মাত্র বাইক স্কুটি করে এসে দুজন দাদাকে মানে গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছিল। আমাদের ছেলেরা এখানে ছিল, দুজন ছিল, একজন ধরা পড়েছে, একজন পালিয়ে গেছে। হ্যাঁ, না কিছু বলতে পারছে না, ওর কথা আমাদের কথা কিছু বুঝতে পারছে না। না, এখানে এলাকার কেউ নয়, বাইরে থেকে এসছে। না, তাড়া করে ধরলাম আমরা, তাড়া করে ধরেছি ওকে। হ্যাঁ, গুলি চালিয়েছে, এক রাউন্ড চালিয়েছে। হ্যাঁ, বসেছিল। আমরা তারপরে দৌড়ে গিয়ে ধরলাম ওকে, ধরে ওকে যা করার করেছি। তারপরে পুলিশকে ফোন করার পরে পুলিশ আসলো। একাই এসেছিল? বুঝতেই পারছো যে বন্দুক নিয়ে ছেলেটি একাই এসেছিল না সঙ্গে আর কেউ ছিল? জিজ্ঞেস করো। বন্দুক নিয়ে কি ছেলেটি একাই এসেছিল না সঙ্গে কেউ ছিল? আর দুজন ছিল তো বললাম, দুজন একজন পালিয়ে গেছে। আপনারা বাইকের নাম্বার বা কিছু? বাইক নাম্বার ধরতে পারিনি আমরা, আমরা আওয়াজ শুনেই তো দৌড়ে গেছি। হ্যাঁ, এই যে ছেলেটিকে ধরেছে সে কিছু বলেছে? এটা হলো কটা, 8:30টার মতন হবে। সে বুঝতে পারছে কিনা, সে কথাই বলতে পারছে না, এখন তো কি বলবো, কিছু বলছে না। শোনা যাচ্ছে তার নাকি বন্দুকের ট্রিগার লক হয়ে গিয়েছিল গুলি করার সময়, এটা কি সত্যি? স্থানীয় বাসিন্দারা বলছেন যে যাকে ধরা হয়েছে সে কোনো কথার উত্তর দিচ্ছে না। এনারা বলছেন যে সে এখানকার বাসিন্দা নয়, বাইরের থেকে এসেছিল এবং একজনকে তারা তাড়া করে ধরতে পারে, আরেকজন বাইক নিয়ে দৌড় দেয় এবং তারপরই তারা পুলিশে খবর দেয়। তাকে, যে ব্যক্তিকে ধরা হয়েছে তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু সে কোনো রকম উত্তর দিচ্ছে না, সে চুপ করেই আছে বলে এখানকার বাসিন্দারা জানাচ্ছেন। এবং যারা দৌড়ে তাকে ধরেছে তারা তাকে এখানে আনে এবং তারপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের তরফ থেকে এসে সেই ব্যক্তিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আরেকজন যে পালিয়ে গেছে সেই পলাতক ব্যক্তি, একটু ওই যেখানে গুলিটা গিয়ে লেগেছে যে দরজায়, ছবিটা দেখানো যাবে? আমি সেই চেষ্টাই করছি পিউদি, আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি। এই যে জায়গা, এখানেই কিন্তু সুশান্ত ঘোষ বসে থাকেন, ঠিক এই জায়গায় সুশান্ত ঘোষ বসে থাকেন এবং এখানেই কিন্তু সেই ঘটনা ঘটেছে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং এই সন্ধ্যাবেলাটা তিনি এখানেই মূলত তিনি সময় কাটান এবং এখানেই তিনি বসে থাকেন। সুতরাং রাস্তায় এসে একেবারে খোলা রাস্তা থেকে গুলি চালানো হয়েছে বলেই কিন্তু স্থানীয় বাসিন্দা যারা এখানে ছিলেন ঘটনার সময় তারা জানাচ্ছেন এবং ঠিক এই জায়গায় কিন্তু গুলি চালানো হয়েছে বলেই, এক রাউন্ড গুলি চলেছে যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানালেন এবং তারপর তাকে ধরার জন্য তারা দৌড় দেন, দৌড় দিয়ে একজন পালিয়ে যায়, আরেকজনকে তারা ধরতে পেরেছে। এবং ঠিক এই যে জায়গা পিউদি আমি দেখাবো, দেখতেই পাচ্ছ আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে পয়েন্ট করে ঠিক এই জায়গায় কিন্তু এসে গুলিটা লাগে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং সুশান্ত ঘোষ, এখানে দুটি চেয়ার রয়েছে, তুমি দেখতেই পাবে, সেই জায়গায় তিনি বসেছিলেন এবং তখনই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং আজির সঙ্গে থাকো, যে গুলি চালাচ্ছিল তাকে হাতে নাতে ধরেছেন এলাকার মানুষ, কি বলেছে শুনুন। कितना रुपया दिया? कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला? किसको मारने बोला? पैसा उनको फोटो दिखाया, इसको मार। कहाँ कौन भेजा था? मोहम्मद इकबाल। तो इससे कहाँ मिला? उससे कहाँ मिला था?
उधर पे इधर गाड़ियाँ नहीं चलता। कौन पकड़ गया? हम टेंशन नहीं। দেখুন যে বন্দুক নিয়ে এসেছিল সেই বন্দুকের ছবি আপনাদের দেখাচ্ছি। যেগুলি চালিয়েছে তার চেহারায় অন্তত আপাতভাবে মনে হচ্ছে 18 পেরোয়নি। আমরা জানি না এখনো, তাকে ধরা গেছে। সে বলছে সুপারি দেওয়া হয়েছিল, কিন্তু কে? এটা কি তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব? প্রশ্ন থাকছে, এবং আরো বড় প্রশ্ন এই কলকাতার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।